বহু শতাব্দী আগে উত্তরের এক গভীর অরণ্যে জন্ম নেয় বাইরওয়া নামের এক ভয়ঙ্কর সম্প্রদায়, যারা বিশৃঙ্খলার দেবতা বাইরওয়ার উপাসক। 1935 সালে এক প্রত্নতত্ত্ববিদ সেই মন্দির আবিষ্কার করেন, কিন্তু এরপর তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। আজ পর্যন্ত তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই সম্প্রদায়ের বিশ্বাস মানুষের মাংস খেলে অমরত্ব লাভ করা যায়। বর্তমানে তারা ক্ষমতার আড়ালে নিজেদের লুকিয়ে রেখেছে। লাবিনাক গোষ্ঠী এখনও বেঁচে আছে, তারা এখানেই আছে। এরপর দেখানো হয় লাবিনাকদের এক ভয়ঙ্কর রিচুয়াল, যেখানে একজন মানুষকে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হয়। দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখি ছোট্ট ইয়ান্তি ও তার মা নাজোয়াকে। ইয়ান্তি তার মাকে একটি মহিলার ছবি দেখায়, যিনি সুন্দর, বুদ্ধিমান ও উচ্চশিক্ষিত। ইয়ান্তির স্বপ্ন একদিন সেও এমন হতে চায়। ঠিক তখনই পাশ দিয়ে একটি গাড়ি চলে যায় এবং কাদামাখা পানি তাদের গায়ে ছিটিয়ে দেয়। রাগে ইয়ান্তি বলে ওঠে, চারপাওয়ালা প্রাণী যার শব্দ ঘেউ ঘেউ, অর্থাৎ কুকুর। এই কথা শুনে নাজোয়া তাকে বোঝায় কিভাবে ভালো ব্যবহার করতে হবে এবং অশালীন ভাষা ব্যবহার করতে নিষেধ করে। বৃষ্টি একটু কমলে তারা বাড়ির পথে রওনা হয়, কিন্তু পথে ইয়ান্তির ব্যাগটি ছিঁড়ে যায়। নাজোয়া তাকে ধৈর্য ধরতে বলে, বেতন পেলেই নতুন ব্যাগ কিনে দেবে আর বাসার ভাঙা টিনের চালও ঠিক করবে। বাড়িতে ফিরে তারা দেখে ডায়ানা নামের এক মহিলা সেখানে অপেক্ষা করছে। ডায়ানা নাজোয়াকে মনে করিয়ে দেয় 16 বছর আগে জাকার্তায় যখন নাজোয়া স্কলারশিপ পেয়েছিল, তখন ডায়ানা সেখানেই উপস্থিত ছিল। প্রথমে নাজোয়া চিনতে পারে না, কারণ ডায়ানার চেহারা এখন অনেক বেশি ঝলমলে। এরপর ইয়ান্তি ডায়ানার জন্য গরম চা বানিয়ে আনে। চা খেয়ে ডায়ানা বুঝতে পারে ইয়ান্তি সত্যি খুব মেধাবী মেয়ে। বাড়ির ভেতরে সাজানো অসংখ্য ট্রফি দেখেই বোঝা যায় পরিবার কতটা প্রভাবশালী। ডায়ানা মজা করে জিজ্ঞেস করে, ভবিষ্যতে কোথায় পড়তে চাও? জাকার্তায় তো অনেক ভালো বিশ্ববিদ্যালয় আছে। এ সময় ডায়ানা আসল উদ্দেশ্যের কথা জানায়। সে নাজোয়াকে তার নিজস্ব ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চায়। এই ফাউন্ডেশনটি খুবই এক্সক্লুসিভ, শুধু সেরা শিক্ষকদেরই এখানে নেওয়া হয়, আর তারা মূলত ফাউন্ডেশনের সদস্যদের সন্তানদের পড়াশোনা করায়। ফাউন্ডেশনটি শিক্ষাকেন্দ্রে বড় অবদান রাখার প্রতিশ্রুতি দেয়। এখানে শিক্ষকরা পাবেন ভালো বেতন, সুন্দর থাকার জায়গা, আর তাদের সন্তানদের জন্য থাকবে পূর্ণ বৃত্তি। প্রথমে নাজোয়া প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে চাইলেও ডায়ানা তাকে মনে করিয়ে দেয় 16 বছর আগে জাকার্তায় যে বৃত্তি নিয়ে নাজোয়া পড়াশোনা করছিল, সেই বৃত্তির পেছনেও এই ফাউন্ডেশনেরই অবদান ছিল। ডায়ানা বলে, এখান থেকে সামান্য বেতনের খণ্ডকালীন শিক্ষক হয়ে থাকার চেয়ে এই সুযোগ অনেক ভালো। এ সময় ইয়ান্তির মুখে আনন্দের ঝলক দেখা যায়। সে যেন ইশারায় মাকে প্রস্তাবটি গ্রহণ করতে বলছে। রাত নামলে শুরু হয় প্রবল বৃষ্টি। নাজোয়া ইয়ান্তির ছেঁড়া ব্যাগ সেলাই করছিল, আর ইয়ান্তি তার ঘরে চুয়ে পড়া পানি পাত্রে ধরছিল। হঠাৎ নাজোয়া ইয়ান্তির ঘর থেকে বিকট ভাঙার শব্দ শুনতে পায়। ভেতরে ঢুকে দেখে বৃষ্টির পানিতে দুর্বল হয়ে পড়া ছাদ ভেঙে পড়েছে। এর ফলে ইয়ান্তির পড়াশোনার জন্য জমানো সঞ্চয়ের টাকাও নষ্ট হয়ে যায়। ইয়ান্তি কান্নায় ভেঙে পড়ে, আর নাজোয়া তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন সকালে নাজোয়া শেষমেশ ডায়নার প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং জাকার্তার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। জিনিসপত্র গোছাতে গিয়ে নাজোয়ার হাতে পড়ে একটি পুরনো খবরের কাগজ। সেখানে তার উপর সংঘটিত ধর্ষণের একটি সংবাদ ছাপা ছিল, যার অপরাধী আজও ধরা পড়েনি। যাত্রাপথে নাজোয়া জাকার্তা শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, বিশেষ করে সরকারের সুশাসন, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থার প্রশংসা করে। পথে তারা একটি কবরস্থানের পাশ দিয়ে যায়। নাজোয়া ড্রাইভারকে জিজ্ঞেস করে, রাস্তা ঠিক আছে তো? ড্রাইভার উত্তর দেয়, চিন্তা করবেন না, আর একটু পরেই পৌঁছে যাব। গন্তব্যে পৌঁছালে দেখা যায় ডায়ানা আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। বাড়িটি এতটাই বিশাল যে ইয়ান্তি হতবাক হয়ে যায়। নাজোয়া প্রশ্ন করে, বাড়ির সামনে কবরস্থান কেন? ডায়ানা জানায়, জায়গাটি অনেক পুরনো, নিরাপত্তার কারণেই এটিকে এভাবে রাখা হয়েছে। ইয়ান্তি সবার আগে ঘরে ঢুকে পড়ে। নতুন সুন্দর বাড়ি পেয়ে সে ভীষণ খুশি। এই সময় বাইরে থেকে ইনা নামের একটি মেয়ে বারান্দা থেকে নাজোয়াকে অভিবাদন জানায়।
কিছুক্ষণের মধ্যেই লুসিয়াস নামে এক ব্যক্তি এসে জানায় ইনাই তার মা। লুসিয়াস নিজেকে ফাউন্ডেশনের প্রধান হিসেবে পরিচয় করিয়ে দেয়, তার মেয়ে ইভা যে ইয়ান্তেরই সহপাঠী হবে। লুসিয়াস শুধু স্বাগত জানাতে এসেছিল, এরপর সে চলে যায়। এদিকে ডায়না পরিচয় করিয়ে দেয় জোডাসের সঙ্গে, যে মূলত ছাত্রদের সমস্যার কথা শোনে। রাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে নাজোয়া নিচতলা থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। উকি দিয়ে দেখে একটি মানুষের পা। ভয়ে চমকে উঠলেও ভালো করে তাকাতে সেই পাটি হঠাৎ উধাও হয়ে যায়। পরদিন নাজোয়া গোল্ডেন আমব্রেলা একাডেমিতে পড়াশোনা শুরু করে। ক্লাস শেষে সে 5 জনের একটি দলভিত্তিক অ্যাসাইনমেন্ট দেয়, লাইটার ছাড়া আগুন তৈরি করে তা প্রেজেন্টেশন করতে হবে। ঠিক তখনই এক ছাত্র জানায় পরের সপ্তাহে সে ক্লাসে আসতে পারবে না, কারণ তার ভাইয়ের 10 বছর পূর্তি জন্মদিন। এই কথা শুনে নাজোয়া একটু অবাক হলেও কিছু বলতে পারে না। হঠাৎ বাইরে একজন মেয়ে উকি দেয়। নাজোয়া কাছে গেলে সেখানে কাউকেই পাওয়া যায় না। এরপরে সে যখন কাজ করছিল, হঠাৎ স্ক্রিনে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অবয়ব, কিন্তু পেছনে তাকাতেই দেখা যায় সেখানে কিছুই নেই। ঠিক তখনই হঠাৎ করে রাতি ম্যাডাম সামনে এসে নাজোয়াকে চমকে দেয়। রাতি হলেন ইন্দোনেশিয়ান ভাষার শিক্ষক। আসলে একটু আগে নাজোয়ার ক্লাসরুমে যিনি উকি দিয়েছিলেন তিনি ছিলেন রাতি। ঘন্টা বাজতেই রাতি নিজের ক্লাস নিতে চলে যায়। নাজোয়া লক্ষ্য করে রাতের কাপড়ে স্ট্রবেরির জ্যাম লেগে আছে। সে দ্রুত সেটি ঢেকে ফেলে। যাওয়ার আগে রাতি বলে যায়, নাজোয়া তুমি সত্যিই ভালো মানুষ। এর কিছুক্ষণ পরেই জোডাস সেখানে আসে। সে ডায়ানার দেওয়া এক বাক্স খাবার নিয়ে আসে। শুধু তাই নয়, একটি একদম নতুন আইফোন নাজোয়াকে উপহার দেয়। এছাড়া পড়ানোর সব কাজের সুবিধার জন্য তাকে একটি ল্যাপটপও দেওয়া হয়। বাড়ি ফেরার পথে নাজোয়া দেখে লুসিয়াস একটি বাংকার থেকে বের হয়ে কয়েক টুকরো মাংস বহন করছে। নাজোয়া জিজ্ঞেস করে এটা কিসের খামার। লুসিয়াস জানায় এটি একটি বিশেষ খামার, তবে সম্প্রতি সময়ে সে একটু চিন্তিত, কারণ মাংসের মান নাকি কমে যাচ্ছে। বিষ, মাইক্রোপ্লাস্টিক সহ নানা দূষণে আক্রান্ত হচ্ছে বলে তার ধারণা। তবে আপাতত এই মাংসগুলো শুধু ফাউন্ডেশনের জন্যই ব্যবহার করা হয়। নাজোয়া আবার প্রশ্ন করে আবাসিক এলাকায় তো খামার করা নিষেধ, তাই না? লুসিয়াস উত্তর দেয় খোলা জায়গায় নিষেধ আছে, কিন্তু মাটির নিচে খামার করলে কোনো নিয়ম নেই। এরপর লুসিয়াস নাজোয়াকে বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে এসে ইয়ান্তি আনন্দের সাথে তার নতুন আইফোনটি দেখায়, যা সে লুসিয়াস আঙ্কেলের কাছ থেকে পেয়েছে। নাজোয়া এরপর গুদাম ঘরে ঢোকে, হয়তো পুরনো কিছু ব্যবহারযোগ্য জিনিস পাওয়া যাবে। হঠাৎ করে সেখানে সে একটি ইঁদুর দেখতে পায়। এরপর নাজোয়ার চোখ পড়ে এক টুকরো কাপড়ে ঢাকা মানুষের মতো দেখতে কোনো বস্তুর দিকে। সে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। তারপর সরাতেই বোঝা যায় ওটা আসলে শুধু একটি ল্যাম্প। সেখানে সে হঠাৎ করে একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরির ভেতরে একটি ছবি ছিল, 5 জন মেয়ে আর তাদের মাঝখানে একজন মুখোশধারী নারী। আরও একটি কাগজে লেখা ছিল, লাবিনাথ তুমি কবরের ওপর শুয়ে আছো, হাজারো সাদা ফুল ছড়িয়ে আছে চারপাশে, তোমার মাথার ওপরে আকাশ তামাটে লাল। মৃত্যু শুধু এক দীর্ঘ ঘুম, যার সঙ্গে চলে নৃত্য। ঘরে যাওয়ার সময় হঠাৎ নাজোয়া এক ভয়ঙ্কর আত্মা দেখতে পায়। ভয়ে সে দৌড়ে ইয়ান্তির ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর ইয়ান্তির ঘরে ঘুমানোর অনুমতি চায়। সে বলে মেয়ের কাছে থাকতে ইচ্ছে করছে। এই ভয়ঙ্কর দৃশ্যটার পর সে ভীষণ আতঙ্কিত। পরদিন নাজোয়াকে নিজের স্বাস্থ্য সংক্রান্ত একটি ফর্ম পূরণ করতে বলা হয়। এই সময় অসাবধানতায় একটি গ্লাস ভেঙে যায়। ডায়ানা আর জোডাস সঙ্গে সঙ্গে তাকে পরিষ্কার করতে বারণ করে। তাদের আশঙ্কা নাজোয়ার ত্বক নাকি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মানে কি, এটা তখনও স্পষ্ট নয়। নাজোয়া ডায়ানাকে জানায় সে গুদামে একটি ডায়েরি পেয়েছে। ডায়ানা বলে সেটা বুস্টির, যিনি আগে এখানে পড়াতেন, কিন্তু বেশি বেতনের জন্য বিদেশে চলে গেছেন। তবে নাজোয়া বলে ডায়েরির ভেতরের লেখাগুলো মৃত্যু, বিশৃঙ্খলা আর অন্ধকার কবিতায় ভরা, এবং তার নিজের সঙ্গেও যেন এর একটা যোগসূত্র আছে।
কারণ তার মনে হচ্ছে তার বাড়িটা সত্যিই ভৌতিক। এই কথা শুনে ডায়ানা আর জোটাস হেসে ফেলে। ডায়ানা বলে, তুমি তো বিজ্ঞান শিক্ষক, তোমার তো যুক্তিতে বিশ্বাস করার কথা। এরপর ডায়ানা যখন চলে যায় তখন জোটাস নাজুয়াকে বলে, ডায়ানা ভূতে বিশ্বাস করে না, কিন্তু সে নিজে বিশ্বাস করে। তবে তার মতে আত্মা দেখা মানে সবসময় সত্যিকারের আত্মা নয়। অনেক সময় অতীতের মানসিক আঘাত বা ট্রমাও এমন দৃশ্য তৈরি করতে পারে। অর্থাৎ আমরা যা দেখি বলে মনে করি তা বাস্তব নাও হতে পারে। সন্ধ্যায় ক্লাস শেষ করে ডায়ানা খামার থেকে মাংস সংগ্রহ করতে যায়। রাতে নাজুয়া রাতিকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। নাজুয়া বলে এসব কিছু বাস্তব নয়, কিন্তু রাতি তাকে সাবধান করে দেয়, আত্মা সত্যি আছে, তাই সতর্ক থাকাই ভালো। রাতে আরও জিজ্ঞেস করে নাজুয়াকে নিশ্চিত জোটাস সত্যি একজন ভালো মানুষ। এরপর রাতে হঠাৎ গান চালিয়ে দেয় এবং অদ্ভুতভাবে নাচতে শুরু করে। নাজুয়াও রাতের নাচের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ইয়ান্তি এসে দেখে তার মা নাচছে একাই, পাশে আর কেউ নেই। মাকে খুশি দেখে ইয়ান্তি কিছু না বলেই নিজের ঘরে চলে যায়। হঠাৎ করে আলো নিভে যায়। নাজুয়া রাতিকে ডাকতে থাকে, কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পরদিন ইয়ান্তিকে ইভা খেলতে নিয়ে যায় তার বাড়িতে। ইভার বিলাসবহুল ঘর আর অসংখ্য স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে ইয়ান্তি অবাক হয়ে যায়। ইভা বলে এগুলো সব আমার মায়ের। ইয়ান্তি লোভে পড়ে এক দামি লিপস্টিক হাতে নেয়। ইভা তাকে সেটা ব্যবহার করতে বলে। ইয়ান্তি জিজ্ঞেস করে তোমার মা রাগ করবে না তো? ইভা জানায় তার মা অনেক আগেই মারা গেছেন, আত্মহত্যার সময়ও নাকি তিনি এই লিপস্টিক লাগিয়েছিলেন। ইভা বলে আমি যখন তাকে জড়িয়ে ধরেছিলাম তখন মা খুব সুন্দর লাগছিল। এরপর ইনা এসে দুজনকে দুধ খেতে ডাকে। ইনা ইভাকে মনে করিয়ে দেয় পরিবারের ভিড়ায় ছুটিতে যাওয়ার সময় ইয়ান্তিকেও সঙ্গে নিতে। তবে যাওয়ার আগে ইয়ান্তিকে অবশ্যই তার মায়ের অনুমতি নিতে হবে। এদিকে বাড়িতে নাজুয়া আবারও বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। বেরোতে সে স্পষ্ট শুনতে পায় একটা কণ্ঠ তাকে ওই জায়গা ছেড়ে চলে যেতে বলছে। হঠাৎ আবারও এক ভয়ঙ্কর অবয়ব সামনে এসে পড়ে, যা দেখে নাজুয়া আতঙ্কে জমে যায়। ঠিক তখনই ইয়ান্তি বাড়িতে ফিরে আসে, ফলে নাজুয়া কিছুটা স্বস্তি পায়। নাজুয়া ইয়ান্তিকে বকাঝকা করে। ইদানিং সে খুব এলোমেলোভাবে বাইরে থাকে, দেরি করে ফেরে। নাজুয়া বলে জাকার্তায় আসা কি যথেষ্ট না? ভালো বাড়ি, ভালো স্কুল, সবই তো পাচ্ছ। আমরা ধনী নই ঠিকই, কিন্তু এগুলো কি তোমার জন্য কম? রাগে অভিমানে ইয়ান্তি কিছু না বলেই নিজের ঘরে ঢুকে পড়ে। মধ্যরাতে ইয়ান্তির ঘুম ভেঙে যায়, কারণ সে আলমারির ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। সাহস করে আলমারি খুলতে সে চিৎকার করে ওঠে। ভেতরে ছিল মানুষের মাংসের টুকরো। চিৎকার শুনে মা ছুটে এসে দেখে আলমারির ভেতরে কিছুই নেই। নাজুয়া ইয়ান্তিকে বুকে জড়িয়ে ধরে শান্ত করে। দুজনেই হেসে ওঠে, কিন্তু ধীরে ধীরে মায়ের হাসি ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। ইয়ান্তির বুক জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ভয়। ঠিক তখনই সে জেগে ওঠে। সবকিছুই ছিল ইয়ান্তির একটি দুঃস্বপ্ন। ঘুম ভাঙতে ইয়ান্তি দেখে মায়ের দেওয়া উপহার। মা তাকে ইভাদের সঙ্গে ছুটিতে যাওয়ার অনুমতিও দিয়েছে। বাক্সের ভেতর ছিল ব্যাগ, জুতো আর একটি পানির বোতল। পরদিন ইয়ান্তি ইভা ও তার পরিবারের সঙ্গে ভিলার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে নাজুয়ার টিভি দেখার সময় হঠাৎ গুদামঘর থেকে শব্দ পায়। গোসল করার সময়ও সে আবার সেই কণ্ঠ শুনতে পায়, যেন কেউ তাকে ওই জায়গা ছেড়ে চলে যেতে বলছে। সে দেখে এক ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। দরজা খুললেও সেখানে কাউকেই পাওয়া যায় না, কিন্তু আয়নার ওপর লেখা থাকে তুমি মারা যাবে। নাজুয়া আতঙ্কে ইয়ান্তিকে ফোন করতে চায়। ঠিক তখনই দরজায় নক শোনা যায়। সে ভাবে হয়তো রাতে এসেছে, কিন্তু দরজা খুলতেই দেখা যায় জোডাস, হাতে খাবার। জোডাস স্পষ্ট করে জানায় ফাউন্ডেশনে রাতে নামে কেউ কখনো শিক্ষকতা করেনি। এরপরে বিশ্রাম নিতে গিয়ে নাজুয়া অনুভব করে কেউ যেন তার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। চমকে উঠে সে নিজেকে দেখতে পায় একদম সাদা ফাঁকা ঘরে। ধীরে ধীরে সেখানে কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর অবয়ব ভিড় করতে থাকে। তাদের একজন নাজুয়াকে একটি রক্তাক্ত রিচুয়াল দেখায়।
দেখা যায় একজন মেয়েকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, চারপাশে কয়েকজন নাচতে থাকে। চূড়ান্ত মুহূর্তে একজন পুরুষ সেই মহিলার গলা কেটে দেয়, তারপর সবাই মিলে দেহটিকে ঘিরে ধরে, এরপর খেতে শুরু করে। আবারও দুঃস্বপ্ন ভেঙে নাজোয়ার ঘুম ভাঙে। সে স্ত্রীর ডায়েরি খুলে দেখে সেখানে রাতের একটি ছবি আছে, আর সেই ছবিতে রাতের পাশেই দাঁড়িয়ে আছে জোডাস। এই মুহূর্তে নাজোয়া বুঝতে পারে স্ত্রী আর রাতে আসলে একই মানুষ। রাতে নাজোয়া ফাউন্ডেশনটির ভেতরে সব রহস্য জানার চেষ্টা শুরু করে। অনুসন্ধান করতে গিয়ে সে জানতে পারে স্ত্রী রাতে নিখোঁজ হওয়ার একটি পুরনো খবর আছে, আর আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। হঠাৎ করে একটি গান বেজে ওঠে, ঠিক সেই গান যেটা আগে রাতে চালিয়েছিল। নাজোয়া রেডিওটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সেটি আবার নিজে থেকেই চালু হয়ে যায়। ভয়ে নাজোয়া আবারও বন্ধ করে দ্রুত নিজের ঘরে ঢুকে পড়ে। এরপরই ইয়ান্তির ফোন আসে। সে জানায় নিরাপদে পৌঁছে গেছে, কিন্তু নাজোয়া সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তুমি কবে বাড়ি ফিরবে? ইয়ান্তি বলে 3 দিন পর। হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে তাদের ফোন কলটি কেটে যায়। এরপর নাজোয়ার ফোনে একটি SMS আসে, যেটি এসেছিল রাতির নাম্বার থেকে, আর সেখানে লেখা ছিল, দরজা খোলো, আমি সামনে দাঁড়িয়ে আছি। এই বার্তাটি নাজোয়াকে আরও আতঙ্কিত করে তোলে, কারণ সে ইতিমধ্যে জেনে গেছে রাতি বহুদিন ধরেই নিখোঁজ। পরদিন নাজোয়া নিজের সব কথা বলতে জোডাসের কাছে যায়। জোডাস তাকে কিছু খাবার ও ওষুধ দেয়। জোডাস নাজোয়ার ফোন চেক করে দেখে সেখানে কোনো কল হিস্ট্রি বা চ্যাট নেই, কিন্তু নাজোয়া জোর দিয়ে বলে সব কিছু ছিল, কিন্তু রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। নাজোয়া প্রশ্ন করে, তুমি কেন বলনি যে স্ত্রী আর রাতে আসলে একই মানুষ? সে এই বাড়ি ছাড়ার পরে নিখোঁজ হয়েছে, আর তুমি তো তার খুব কাছের ছিলে। এইসব ভাবতে ভাবতেই নাজোয়া জোডাসের দেওয়া ওষুধ খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার শরীর দুর্বল হয়ে আসে, আর সে আরাম করে শুয়ে পড়ে। নাজোয়া নিজের অতীতের কথা বলতে শুরু করে। 16 বছর আগে এক রাতে সে একা পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি জিপ গাড়ি থামে, আর তাকে জোর করে গাড়ির ভেতরে তুলে নেওয়া হয়। মুখোশ পরা এক লোক হঠাৎ করে আঘাত করে। সে অপরাধে মুখ দেখতে পায়নি, কিন্তু একটি বিষয় তার মনে গেঁথে যায়। লোকটির গলায় ছিল একটি চেনওয়ালা হার। এই ঘটনার কথা ইয়ান্তি কিছু জানে না। হঠাৎ নাজোয়ার ঘুম ভেঙে যায়, আর তার চোখে পড়ে জোডাসের গলায় থাকা হারটির দিকে, যেটা তার অতীতের সেই অপরাধীর হারের সঙ্গে মিলছে। কিন্তু ওষুধের প্রভাব তখনও রয়ে গেছে, ফলে সে আবারও অচেতন হয়ে পড়ে। এদিকে দৃশ্য বদলে দেখা যায় ইয়ান্তি লাইব্রেরিতে বই ঘাঁটছে। সে যে বইটি পড়ছে তাতে লেখা আছে ভয়ঙ্কর ও বিভ্রান্তিকর রিচুয়াল অনুষ্ঠানের কথা। বইটার নাম লাবিনাক। ঠিক তখনই লুসিয়াস এসে জিজ্ঞেস করে, ইয়ান্তি ভবিষ্যতে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, হার্ভার্ড, অক্সফোর্ড নাকি ইয়েল? এটা শুনে ইয়ান্তি জানায় সে জাকার্তাতেই পড়তে চায়, কারণ সেখানে সরকার নাকি সৎ, স্বচ্ছ আর দুর্নীতিমুক্ত। লুসিয়াস বলে যদি সে তাদের সঙ্গে থাকে তাহলে এই সব কিছুই সে পেতে পারে। এদিকে নাজোয়া জেগে উঠে দেখে জোডাস সেখানে নেই। ঝাপসা চোখে সে দেখতে পায় একটি ভয়ঙ্কর অবয়ব গুদাম ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। সেই অবয়ব তাকে ডাকে একটি আলমারির পেছন থেকে। নাজোয়া আলমারিটি সরিয়ে দেখে সেখানে একটি গোপন দরজা, যা মাটির নিচে সুড়ঙ্গে চলে গেছে। সে ভেতরে ঢুকে একে একে সব ঘর ঘুরে দেখতে শুরু করে। একটি ঘরে ঢুকেই তার চোখ কপাল উঠে যায়। সেখানে অসংখ্য মানুষের মাংস সংরক্ষণ করা। শুধু তাই নয়, সেখানে ছিল অনেকগুলো কফিন। নাজোয়া 40 নম্বর কফিন খুলে দেখে ভেতরে রয়েছে তার নিজের পরিচয়পত্র, যেখানে লেখা অবস্থা সম্পূর্ণ সুস্থ। এরপর আরেকটি কফিন নিজে থেকেই খুলে যায়। সেটি ছিল রাতির। তার স্ট্যাটাসে লেখা সুস্থ। রাতের মৃতদেহ দেখে নাজোয়া প্রাণ ভয়ে পালিয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ইয়ান্তিকে ফোন করে, কিন্তু ইয়ান্তি তখন গোসল করছিল। এতে ফোনের কল শুনতে পায় না। তাই নাজোয়া ইয়ান্তিকে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে জানায় লুসিয়াসের পরিবার ভীষণ ভয়ঙ্কর ও খারাপ। দুর্ভাগ্যজনকভাবে সেই ভয়েস মেসেজটি শোনে ইভা। ইভা দ্রুত গিয়ে সব কথা জানায় লুসিয়াস ও ইনাকে।
লুসিয়াস বলে, যে বলি নিজের ইচ্ছায় নিজেকে উৎসর্গ করে না, তার মাংস দেবতা বাইরামার শক্তি দুর্বল করে দেয়। একজনের পর একজন ফাউন্ডেশনের সদস্য পাগল হয়ে গেছে, এমনকি আত্মহত্যাও করেছে, কারণ তারা সঠিক বলি খুঁজে পায়নি। এবছরও যদি ব্যর্থ হয়, তাহলে দেবতার নিজের বংশধরকেই বলি দিতে হবে। সে হতে পারে আমি, ইভা কিংবা ইনা। অন্যদিকে জোডাস নাজোয়ার বাড়িতে এসে দেখে নাজোয়া সেখানে নেই। নাজোয়া গোপনে ইয়ান্তির ছুটির ভিলার খোঁজে বেরিয়েছে। সে সাহায্য চায় ডায়ানা ও তার বন্ধুদের, যারা তখন ক্যাম্পিং করছিল। কিন্তু নাজোয়া বুঝতে পারে ওরাও লুসিয়াস পরিবারের মতোই লাভিনা গোষ্ঠীর সদস্য। নাজোয়া দৌড়ে পালিয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু ডায়ানা ও তার সঙ্গীরা তাকে ধরে ফেলে। কোনো মতে সে আবার পালালেও শেষ পর্যন্ত আবার ধরা পড়ে। এরপর জোডাস নাজোয়াকে একটি ইঞ্জেকশন দেয়, আর নাজোয়া অচেতন হয়ে পড়ে। এদিকে লুসিয়াসের পরিবার ইয়ান্তিকে নিয়ে একসঙ্গে খাবার খেতে বসে। ইয়ান্তিকে এমন একটি স্যুপ খাওয়ানো হয় যা বানানো হয়েছে মানুষের মাংস দিয়ে। সবকিছু না জেনে ইয়ান্তি সেটি খায়, আর অদ্ভুতভাবে সেটি তার খুব সুস্বাদু লাগে। ইয়ান্তি বলে, হয়তো এটাই বাবার ভালোবাসার স্বাদ। এরপর লুসিয়াস ইয়ান্তিকে প্রস্তাব দেয় সে কি এই পরিবারের অংশ হতে চায়। ইয়ান্তি এতে খুব খুশি হয়, কারণ সে মনে করছিল লুসিয়াস তার মাকে বিয়ে করতে চাইছে। কিন্তু ইভার কথা শুনে তার মুখের ভাব হঠাৎ বদলে যায়, যখন সে জানতে পারে তার মাকেই বলি হিসেবে ব্যবহার করা হবে। এরপর ইয়ান্তিকে জোর করে ধরে একটি রহস্যময় পানীয় পান করানো হয়। এই পানীয়র প্রভাবে ইয়ান্তি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে শান্ত হয়ে যায়, আর কোনো প্রতিরোধ করে না। অন্যদিকে নাজোয়াকে নিয়ে যাওয়া হয় একটি ভূগর্ভস্থ কক্ষে, যেখানে ধীরে ধীরে তার শরীর থেকে রক্ত নেওয়া শুরু হয়। সেখানেই হাজির হয় জোডাস ও লুসিয়াস। লুসিয়াস জানায় দেবতা বাইরামা তাদের যে ক্ষমতা, সাফল্য আর দীর্ঘ জীবন দিয়েছেন তা কোনো কারণ ছাড়া নয়। এর বিনিময়ে তারা সাধারণ মানুষদের বন্দী করে রাখে এবং দেবতা বাইরামার প্রতিনিধিত্ব করে সেরা বলি নিজেরাই ভক্ষণ করে। লুসিয়াস আরও বলে, যদি তুমি রাজি না হও, তাহলে দেবতা আমার বংশধর অর্থাৎ ইয়ান্তিকে নিয়ে নেবে। এই কথা শুনে নাজোয়া বুঝতে পারে 16 বছর আগে যে লোকটি তাকে কলঙ্কিত করেছিল সে আর কেউ নয়, লুসিয়াস নিজেই। এরপরই বলি দেয়া রিচুয়াল সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়। নাজোয়াকে মাঝখানে শুয়ে মৃত্যুর জন্য প্রস্তুত করা হয়। লুসিয়াস ইয়ান্তিকে আদেশ দেয় নিজের মাকে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে, কিন্তু নাজোয়া ইয়ান্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করে, তাদের দুজনের সুন্দর অতীত স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে। শেষ পর্যন্ত ইয়ান্তি জ্ঞান ফিরে পায় এবং উল্টো লুসিয়াসের উপর আক্রমণ করে। সেই মুহূর্তে সেখানে থাকা সবাই একই রকম ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করতে শুরু করে। ইয়ান্তি তার মাকে মুক্ত করে এবং দুজন একসঙ্গে পালিয়ে যায়। তারা লাশ ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, কারণ জোডাস তাদের খুঁজতে আসছিল। জোডাস একটি কফিন খুলে দেখে, ভেতরে কিছুই নেই। ঠিক তখনই রাতের ছায়ামূর্তি আবির্ভূত হয় এবং জোডাসকে ভর করে নিজের উপর আঘাত করতে বাধ্য করে, যেমনটা সে একসময় রাতের সঙ্গে করেছিল। নাজোয়া ও ইয়ান্তি লুকিয়ে সেই ভয়াবহ দৃশ্য দেখে। জোডাস নিজেই নিজের শরীর ছিঁড়ে ফেলে এবং শেষে নিজেকেই খেয়ে ফেলে। এরপর তারা বের হতে গেলে দরজার সামনে আবার আটকা পড়ে। তাদের ঘিরে ফেলে আবার বলির স্থানে নিয়ে যাওয়া হয়। লুসিয়াস এবার ইয়ান্তিকে বলি দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু নাজোয়া কাঁদতে কাঁদতে অনুরোধ করে ইয়ান্তিকে ছেড়ে দিতে। তার বদলে সে নিজেই দেবতাদের জন্য নিজের শরীর উৎসর্গ করতে রাজি হয়। এরপর নাজোয়ার শরীর ঘিরে ধরে সবাই এবং তাকে খেয়ে ফেলা হয়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে রিচুয়াল সম্পন্ন করার শর্ত হিসেবে ইয়ান্তি নিজ হাতে তার মাকে ছুরি দিয়ে আঘাত করে। এর ফলে ইয়ান্তি আনুষ্ঠানিকভাবে লুসিয়াসের পরিবারের অংশ হয়ে যায় এবং লাভিনাক সম্প্রদায়ে যোগ দেয়। এই ঘটনার 2 বছর পর ডায়ানা আবার নতুন এক শিকারের সন্ধান পায়। ইয়ান্তি ফোন করে তার এক বন্ধুকে, অর্থাৎ সে অশুভ চক্র আবার শুরু হয়েছে।